নমস্কার। আজ শোনাব সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের আজকাল পরশুর গল্প। মানসুকিয়ার আকাশ পেয়ে সূর্য উঠেছে মাঝামাঝি। নিজের রাঁধা ভাত আর শোল মাছের ঝাল খেতে বসেছে রামপদ ভাঙা ঘরের দাওয়ায়। চালার খড় পুরানো পচাটে, আর দেওয়াল শুধু মাটির। চালা আর দেওয়াল তাই টিকে আছে, 6 মাসের সুযোগেও কেউ হাত দেয়নি। আর সব গেছে, বেড়া, খুঁটি, মাচা, তক্তা, মাটির হাঁড়ি কলসিগুলি পর্যন্ত। খুঁটির অভাবে দাওয়ার চালাটা হুমড়ি খেয়ে পড়েছে কাত হয়ে। চালাটা কেশব আর তোলেনি। কার জন্য তুলবে? দাওয়ার দুপাশ দিয়ে মাথা নিচু করে ভেতরে আসা যাওয়া চলে। অন্ধকার হয়েছে, হোক। হুমড়ি খেয়ে কাত হয়ে পড়া চালার নিচে আধার দাওয়ায় নিজের রাঁধা শোলের ঝাল দিয়ে ভাত খেতে বসেছে রামপদ। ওদিকে খালের ঘাটে নৌকা থেকে নেমেছে 3টি মেয়ে ছেলে আর একটি ছেলে। এদের মধ্যে একজন রামপদর বউ মুক্তা। তার মাথায় রীতিমতো কপাল ঢাকা ঘোমটা। সুরমার ঘোমটা সিঁথির সিঁদুরের রেখাটুকুও ঢাকেনি ভালো করে। এতে আর শাড়ি পরার ভঙ্গিতে আর চলন ফিরন বলনের তফাতে টের পাওয়া যায় মুক্তার চাষাভুষো গেরস্থ ঘরের বউ। অন্য দুজন শহুরে ভদ্রঘরের মেয়ে বউ, যারা বাইরে বেরোয়, কাজ করে, অকাজ কি সুকাজ তা নিয়ে দেশ জুড়ে মতভেদ। নইলে শাড়িখানা বুঝি দামি হবে আর মিহি হবে মুক্তার সাধনা সুরমার কাপড়ের চেয়ে। এর চেয়ে কম দামি ময়লা শাড়ি মুক্তার নেই, নইলে তাই পরে সে গায়ে ফিরত। তার বুক কাঁপছে, গা কাঁপছে, মুখ শুকিয়ে গেছে। মোটা চটমুড়ি দিয়ে বস্তা হয়ে আসতে পারলে বাঁচত, মানুষ যাতে চিনতে না পারে। চিনতে পারা হয়তো কিছু কঠিন হতো। কিন্তু মানসুকিয়ার কে না জানে মুক্তা আজ গায়ে ফিরছে। বাবুরা আর মা ঠাকরুনরা রামপদর বউকে উদ্ধার করে ফিরিয়ে এনে দিচ্ছে রামপদর ঘরে। 4টি বাঁশের খুঁটির ওপরে হোগলার একটু ছাউনি, গগনের পানবিড়ির দোকান। পিছনের বড় গাছটার ডালপালার ছায়া এখনো চওড়া করেছে হোগলার ছায়া। গাছের গুড়িটা প্রায় নালার মধ্যে ও পাশের ধার ঘেঁষে, নইলে গুড়ি ঘেঁষে বসতে পারলে হোগলার ছাউনিটুকুও গগনের তুলতে হতো না। কজন ঝিমুচ্ছিল বাঁচবার চেষ্টার কষ্টে। খানিকটা তারা সজীব হয়ে ওঠে। বুড়ো সুদাসের চোয়ালের হাড় প্রকাণ্ড, এমনভাবে ঠেলে বেরিয়েছে যে পাঁজরের হাড় না গুনে ওখানে নজর আটকে যায়। রামের বউটা তবে এলো? তাই তো দেখি। নিকুঞ্জ বলে তার আধপোড়া বিড়িটা এই বিশেষ উপলক্ষে ধরিয়ে ফেলবে কিনা ভাবতে ভাবতে। 1 পয়সার 4টে বিড়ি কিনেছিল কাল, আধখানা আছে। ঘনশ্যামের টিনের চালার আড়ত থেকে গোকুল 4 জনের ঠিক সামনে দিয়ে রাস্তা পেরোবার ছলে ঘনিষ্ঠ দর্শনের পুলক লাভ করে এদের সঙ্গে এসে দাঁড়ায়। গদার বউ মারা গেছে ও বছর। ওরা খানিকটা গাঁয়ের দিকে এগিয়ে গেলে সে মুখ বেঁকিয়ে বলে, রাম নেবে ওকে? না নেবে তো না নেবে, ওর বয়ে গেল। জোয়ান গোকুল বলে ঘনশ্যামের আড়তে কাজ করে মোটামুটি পেট ভরে খেতে পাওয়ার তেজে। সুদাস কেমন হতাশার সুরে বলে, উচিত তো না ঘরে নেওয়া। গোকুলকে সে ধমক দেয় না, তুই থাম ছোঁড়া বলে। তীব্র কুৎসিত মন্তব্য করে না মুক্তাকে ফিরিয়ে নেবার কল্পনারও বিরুদ্ধে। গোকুলের কথাতেই যেন প্রকারান্তরে সায় দিয়ে যোগ দেয়, ফিরবার কি দরকার ছিল ছুরির? গোকুলকে ইয়ার্কি দিয়ে কথাটা বলেছিল, কিন্তু ইয়ার্কিতেও বাস্তব যুক্তি টোল খায় না, হালকা হয় না। ছেঁড়া ময়লা ন্যাকড়া জড়ানো কঙ্কাল ছিল মুক্তা। সকলের মতো সুদাসেরও চোখে পড়েছে মুক্তার শাড়িখানা।
সকলের মতো সেও টের পেয়েছে মুক্তার দেহটি আজ বেশ পরিপুষ্ট। আঁকাবাঁকা রাস্তা, এ পাড়া ও পাড়া হয়ে, পুকুর, ডোবা, বাঁশবন, আমবাগান, গাছপালা, জঙ্গলে শান্ত। মুক্তা চেনে সংক্ষেপ পথ, যতটা পারা যায় বসতি এড়িয়ে চলতে আরও সে পথ সংক্ষেপ করে প্রায় অগম্য জঙ্গল, মাঠ, বাগানে তাদের পথ দেখিয়ে নিয়ে চলে। তবু গাঁ তো অরণ্য হয়নি, পাড়া পেরোতে হয়, ঘন বসতি কোনোটা, কোনোটা ছড়ানো। ভদ্র মানুষেরা তাকায় একটু উদাসীনভাবে, যারা গুজব শুনেছে তারাও। শুধু ভুরুগুলি তাদের একটু কুঁচকে যায় সকৌতুক কৌতূহলে। চাষাভুষোদের কম বয়সী মেয়ে বউরা বেড়ার আড়াল থেকে উঁকি দেয়। উত্তেজিত ফিসফিসানি কথার আওয়াজ বেশ খানিকটা দূর পর্যন্তই পৌঁছয়। বয়স্কারা প্রকাশ্যে এগিয়ে যায় পথের ধারে। কেউ কেউ মুক্তাকে কথা শোনায়, খোঁচা দেওয়া, ছ্যাঁকা লাগানো কথা। কেউ চুপ করে থাকে, কেমন একটা দরদ বোধ করে। বাছার কচি ছেলেটা মরেছে, কোথায় না জানি বাছা কত লাঞ্ছনা, কত উৎপীড়ন সয়েছে ভেবে। মধুকামারের বউ গিরির মা একেবারে সামনে দাঁড়িয়ে পথ আটকায় তার মস্ত ফোলা পাঁপা শরীর নিয়ে। মধুকামার নিরুদ্দেশ হয়েছে বছরখানেক। কিছুদিন আগে গিরিও উধাও হয়ে গেছে। কেন লা মাগি? গিরির মা মুক্তাকে শুধোতে থাকে ঘুরিয়ে ফিরিয়ে, কুৎসিত গালাগালি দিয়ে দিয়ে। কেন ফিরেছিস গায়ে? বুকের কি পাটা নিয়ে? ঝেঁটিয়ে তাড়াবো তোকে, দৌড়া দৌড়া যা। হাঁপাতে হাঁপাতে সে কথা বলে, যেন হলকায় হলকায় আগুন বেরিয়ে আসে হিংসার বিদ্বেষের। সুরমা স্মিত মুখে মিষ্টি কথায় তাকে থামাতে গিয়ে তার গালের ঝাঁঝে এক পা পিছিয়ে আসে। মনে হয় গিরির মা শেষ পর্যন্ত আঁচড়ে কামড়েই দিবে মুক্তাকে। মুক্তা দাঁড়িয়ে থাকে নিষ্পন্দ হয়ে। এরা মুখ চাওয়াচাই করে। মানুষ জমেছে কয়েকজন। একজন কোমরে তার গামছা পরা আর মাথায় কাপড়খানা পাগড়ির মতো জড়ানো হঠাৎ জোরে হেসে ওঠে। একজন বলে, বাহ বাহ বেশ। একজন উরুতে থাপড় মেরে গেঁয়ো ভঙ্গিতে হাততালি দেয়। একটু তফাতে নালা পেরোবার জন্য পাতা তাল গাছের কাণ্ডটায় এ মাথায় বসেছিল গদাধর। বহু দূরের মানুষকে হাঁক দেবার মতো জোর গলায় এমনি সময় সে ডাকে, গিরির মা, বলি ও গো গিরির মা। গিরির মা মুখ ফিরিয়ে তাকাতে সে আবার তেমনি জোর গলায়, গিরি যে তোমায় ডাকছে গো গিরির মা, কখন থেকে শুনতে পাও না? গিরির মা থমকে যায়, দুঃস্বপ্ন ভাঙা মানুষের মতো, ক্ষণিক সম্বিত খোঁজে বিমূঢ়ের মতো। তারপর যেন চোখের পলকে এগিয়ে যায়। ডাকছে? হ্যাঁ, ডাকছে নাকি গিরি? যাইলো গিরি, যাই। এতগুলি মানুষ দেখে লজ্জায় সে জিভ কাটে। কোমরে এক পাক জড়ানো ছেঁড়া কাঁথাখানা চট করে খুলে নিয়ে মাথায় ঘোমটার মতো চাপিয়ে এগিয়ে যায় ঘরের দিকে। ঘরের সামনে পুরনো কাঁঠাল গাছের ছায়ায় বসে রামপদ সবে হুঁকোয় টান দিয়েছিল। তামাক সেজেছে একটুখানি ডুমুর ফলের মতো। তামাক পাওয়া বড় কষ্ট। মুক্তাকে সাথে নিয়ে ওদের আসতে দেখে সে হুঁকোটা গাছের ঠেস দিয়ে রেখে উঠে দাঁড়ায়। এমনি পুড়ে যেতে থাকে তার অত কষ্টে জোগাড় করা তামাক। আসেন, রামপদ বলে ক্লিষ্ট স্বরে, দ্বিধা সংশয় পীড়িত ভীরু অসহায়ের মতো। তিনজন কাছে এগিয়ে এসেছে। ওদের দিকে না তাকিয়েই সে অনিশ্চিত অভ্যর্থনা জানায়। চোখ সে পেতে রাখে মুক্তার উপর। খানিক তফাতে থাকতেই মুক্তা থেমে গিয়ে হয়ে আছে কাঠের পুতুল। তোমার বউকে দিয়ে গেলাম ভাই, যা বলবার সব তোমায় বলেছি। ওর মন ঠিক আছে, যা হবার হয়ে গেছে, ভুলে গিয়ে আবার তোমরা ঘর সংসার পাতো। আর একদিন এসে আমরা দেখে যাব। দিয়ে তো গেলেন, বলে উৎসাহহীন বিমর্ষ রামপদ। মাথার চুলে হাত বুলিয়ে একবার সে ঢোক গেলে চোখের পাতা পিটপিট করে তার।
শীর্ণ মুখখানা বসন্তের দাগে ভরা, চুপসানো বাঁ গালটাতে লম্বা ক্ষতের দাগ। তবু এই মুখেও তার হৃদয়ের জোরালো আলোড়নের কিছু কিছু নির্দেশ ফুটেছে, তার শিথিল নিস্তেজ সর্বাঙ্গজোড়া ঘোষণার সুস্পষ্ট মানে ভেদ করে। যাবে বলেছিলে, গেলে না কেন রামপদ? তাই তো মুশকিল হয়েছে দিদিমণি। সমাজ তাকে শাসিয়েছে, বউকে ঘরে নেওয়া চলবে না, নিলে বিপদ আছে। সমাজ মানে ঘনশ্যাম দাস, কানাই বিশ্বাস, নিধু নন্দী, লোচন কুমার, বিধু ঘোষ, মধু নন্দী, এরা কজন? ঘনশ্যাম একরকম সমাজপতি এ অঞ্চলের চাষাভূষদের, অর্থাৎ চাষি, গয়লা, কামার, কুমোর, তেলি, ঘরামি, জেলে প্রভৃতির। সেই ডেকে কাল ধমক দিয়ে বারণ করেছে রামপদকে। অন্য কজন উপস্থিত ছিল সেখানে। একটু ভয় হয়েছে তাই রামপদর, একটু ভাবনা হয়েছে, একটু। নৌকোতে পাতবার শতরঞ্জিটা কাঁঠাল তলায় বিছিয়ে তিনজন বসে, রামপদকেও বসায়। মুক্তা এতক্ষণ পর সরে এসে সুরমার পেছনে গা ঘেঁষে মাটিতেই বসে। ঘোমটা তার ছোট হয়ে গেছে। ছোট ঘোমটার মিথ্যে আড়াল থেকে এক দৃষ্টে সে তাকিয়ে থাকে রামপদর মুখের দিকে। বউয়ের চোখে এমন চাউনি রামপদ কোনোদিন দেখেনি। এ সমস্ত তুচ্ছ করার মতো নয়। একজন বড় মাতব্বর আর তার ধামাধরা কজন তুচ্ছ লোক রামপদর পারিবারিক ব্যাপার নিয়ে করতালি না করতে এলে এ হাঙ্গামা ঘটত না। দু চারজন হয়তো ঠাট্টা বিদ্রুপ করত কিছুদিন, দু চারজন হয়তো বর্জনও করত রামপদকে, কিন্তু সাধারণভাবে মানুষ মাথা ঘামাত না। চারিদিকে যা ঘটেছে আর ঘটছে তার কাছে এ আর এমন কি কাণ্ড? না খেয়ে রোগে ভুগে কত মানুষ মরে গেল, কত মানুষ, কত পরিবার নিরুদ্দেশ হয়ে গেল। কোনো বাড়ির 10 জন কোথায় গিয়ে ফিরে এলো মোট 2 জন থুকতে থুকতে। কত মেয়ে বউ চালান হয়ে গেল কোথায়। এমনি সব কাণ্ডের মধ্যে কার বউ কোথায় কমাস নষ্টামি করে ফিরে এসেছে, এ কি আবার একটা গণ্য করার মতো ঘটনা? এ যেন প্রলয়ের সময় কে কার ডোবার জল নোংরা করছে তাই নিয়ে ব্যস্ত হওয়া। কিন্তু ঘনশ্যামেরা কজন যখন গায়ে পড়ে উস্কে দিতে চাইছে সবাইকে, কি জানি কি ঘটবে। সুরমা জিজ্ঞেস করে, যাই হোক, বইয়ের জন্য ভাত তো রেখেছ রামপদ? আজ্ঞে আপনারা? আমাদের ব্যবস্থা আছে। বউকে দুটি খেতে দাও তো তুমি। চালাটা তোলনি কেন? তুলব তুলব। সুরমাই বলে কয়ে নিয়ে দুটি খাওয়ার চলে মুক্তাকে ভিতরে পাঠিয়ে দেয় রামপদর সঙ্গে। বাইরে যা ঘটুক, ওদের মধ্যে আগে একটু কথা আর বোঝাপড়া হওয়া দরকার। গ্রামের একজন কর্মী শঙ্করের বাড়িতে তাদের এবেলা নাওয়া খাওয়ার ব্যবস্থা আছে। অনেক আগেই তার এসে পড়া উচিত ছিল। গ্রামের অবস্থা সে ভালো জানে, তার সঙ্গে পরামর্শ করবারও দরকার হবে। ঝাঁপটা উঁচু করে তুলে দিতে আর একটু আলো হয় ঘরে। নাইবে? রামপদ শুধোয়। মোর জন্যে রেঁধে রেখেছ? বলে মুক্তা। শোলের ঝোল আর ভাত, আলুনি হয়েছে কিন্তু। 11 মাস আর অঘটনের ব্যবধান আর কিছুতে নেই, শুধু যেন আছে অতি বেশি রয়ে শোয়ে অল্প দুটি কথা বলায়, নিজের নিজের অনেক রকম ভাবনার গাদা নিয়ে নিজে নিজে ফাঁপড়ে পড়লে যেমন হয়। চুপ করে থাকার বড় যন্ত্রণা। ভাবনাগুলি নড়তে নড়তে মুক্তার মনে আসে। ছেলেটা তার ছিল 7 মাসের রামপদ যখন বিদেশ যায়। এটা বলার কথা, মুক্তা বাঁচে। খোকন গেল কুপত্তি খেয়ে, মাই দুধ শুকিয়ে গেল, 1 ফোঁটা নেই। চাল গুঁড়িয়ে বাল্লি মতন করে দিলাম কদিন। চাল ফুরোলে কি দিই? না খেয়ে শুকিয়ে মরবে এমনিতে। শাক পাতা যা সেদ্ধ খেতাম তাই দিলাম, করি কি? তাতেই শেষ হলো। না কেঁদে ধীর কথায় বিবরণটা দেবে ভেবেছিল মুক্তা, কিন্তু তা কি হয়? আগে পারত,
না খেয়ে যখন ভোঁতার নির্জীব হয়ে গিয়েছিল অনুভূতি, আজ পুষ্ট শরীরে শুধু কমাসের অকথ্য অভিজ্ঞতা কেন বোধকে ঠেকাতে পারবে? গলা ধরে চোখে জল আসে মুক্তার। শেষ 2 দিন যা করলে গো পেটের যন্ত্রণায়, দমড়ে মুচড়ে ধনুকের মতো বেঁকে। মুক্তা এবার কাঁদে। কেউ কিছু করলে না? দাসমশাই দুধ দিতে চেয়েছিল, মোকেও দেবে খেতে পড়তে। তখন কি জানি মোর অদৃষ্টে এই আছে? জানলে পরে রাজি হতাম, বাচ্চাটা তো বাঁচত। মরণ মোর হলই, সেও মরল। চোখ মুছে নিজেকে সামলাতে চেষ্টা করে মুক্তা। এবার কৈফিয়ত দিতে হবে। কেঁদে কোকিয়ে দরদ সে চায় না, সুবিচার চায় না। সব জেনে যা ভালো বুঝবে করবে রামপদ, যেমন তার বিবেচনা হয়। খোকন মরল, তোমার কোনো পাত্তা নেই। দাসমশাই রোজ পাঠাচ্ছে নেড়ির মাকে। দিন গেলে 1 মুঠো খেতে পাইনি। এক রাতে 2টো মদ্য এলে কামড়ে দিয়ে বাদারে পালিয়ে বাঁচলাম এতটুকুর জন্যে। দিশে মিশে ঠিক রইল না আর, গেলাম সদরে চলে। দাসমশাই তো খুব করেছেন মোদের জন্যে, রামপদ বলে চাপা ঝাঁঝালো সুরে। যা তুই নে আয়গে যা। শোলের ঝাল দিয়ে মুক্তা বসেছে ভাত খেতে। বাইরে থেকে ঘনশ্যাম দাসের হাঁক আসে, রামপদ তুই খা বলে রামপদ বাইরে যায়। জন 5 সঙ্গীকে নিয়ে ঘনশ্যাম এসে দাঁড়িয়েছে সরকারি সমনজারির পেয়াদার মতো গরম গাম্ভীর্য নিয়ে। শঙ্কর এসেছিল একটু আগে। ঘনশ্যামদের আবির্ভাবে সুরমাদের যাওয়া হয়নি। বউ এসেছে রামপদ? আজ্ঞে। ঘরে নিয়েছিস? আজ্ঞে। বার করে দে এই দণ্ডে, যারা এনেছে তাদের সঙ্গে ফিরে যাক। ভাত খাচ্ছে। রামপদর ভাবসাব জবাবভঙ্গি কিছুই ভালো লাগে না ঘনশ্যামদের। টেকনন্দী শুধোয়, তার মতলব কি? রামপদ ঘাড় কাত করে, আজ্ঞে। বউকে রাখবি ঘরে? বিয়ে করা স্ত্রী আজ্ঞে, ফেলি কি করে? এই নিয়ে একটা গোলমালের সৃষ্টি হয় মানসুকিয়ার চাষাভুষোর সমাজে। ঘনশ্যামরাই জোর করে জাগিয়ে রাখে আন্দোলনটাকে। নইলে হয়তো আপনা থেকে ঝিমিয়ে ঝিমিয়ে থেমে যেত মুক্তার ঘরে ফেরার চাঞ্চল্য। সামাজিক শাস্তি দেওয়া ছাড়া আর কিছু করার ক্ষমতা ঘনশ্যামদের নেই। জমিদার দেশে থাকলেও হয়তো তাকে দিয়ে কিছু করানো যেত, তবে সামাজিক শাস্তি যথেষ্ট। সবাই যদি সব রকমের বর্জন করে রামপদকে, কথা পর্যন্ত বন্ধ করে, তাতেই পরম শিক্ষা হবে রামপদর। সমাজের নির্দেশ অমান্য করলে শুধু একঘরে হয়েই যে সে রেহাই পাবে না, তাও জানা কথা। টিটকিরি, গঞ্জনা, মারধর, ঘরে আগুন লাগা সবকিছুই ঘটবে তখন। সবাই এসব করে না, তার দরকারও হয় না। সবাই যাকে ত্যাগ করেছে, যার পক্ষে কেউ নেই, হয় বিপক্ষে নয় উদাসীন, যার উপর যা খুশি অত্যাচার করলেও কেউ ফিরে তাকাবে না, মিলেমিশে সেই পরিত্যক্ত অসহায় মানুষটিকে পীড়ন করতে বড় ভালোবাসে এমন যারা আছে কজন, তাদের দিয়েই কাজ হয়। তবে সময়টা পড়েছে বড় খারাপ। প্রায় সকলেই আহত, উৎপীড়িত, সমাজ পরিত্যক্ত অসহায়েরই মতো। মনগুলি ভাঙা, দেহগুলিও। আজ কি করে বাঁচা যায় আর কাল কি হবে, এই চেষ্টা আর ভাবনা নিয়ে এমন ব্যস্ত আর বিব্রত সবাই যে জোট বেঁধে ঘোট পাকাবার অবসর আর তাগিদ যেন জীবন থেকে মুছে গেছে। সকলকে উত্তেজিত করতে গিয়ে এই সত্যটা বেরিয়ে আসে। রামপদর কাণ্ডের কথাটা হুঁ হাঁ দিয়ে সেরে দিয়ে সবাই আলোচনা করতে চায় ধান, চাল, নুন, কাপড়ের কথা, যুদ্ধের কথা। পেতে চায় বিশেষ অনুগ্রহ, সামান্য সুবিধা ও সুব্যবস্থা। এটুকু আশা ভরসার ইঙ্গিত পেলে যেন জীবন্ত হয়ে ওঠে, যার চিহ্নটুকু দেখা যায় না, রামপদর বিচার থেকে রোমাঞ্চ লাভের সুনিশ্চিত সম্ভাবনায়। কয়েকজন তো স্পষ্টই বলে বসল, ছেড়ে দেন না, যাকগে, অমন কত ঘটছে, কদিন সামলাবেন,
যা দিনকাল পড়েছে। আপন জনকে যারা হারিয়েছে দুর্ভিক্ষে, মহামারীতে, বাঁচবার জন্য শহরে পালিয়ে, আপনজন যাদের হয়ে গেছে নিরুদ্দেশ, বিদেশ থেকে ফিরে এসে যারা ঘর দেখেছে খালি, এ ব্যাপারে চুপ করে থাকার আর ব্যাপারটা চাপা দেওয়ার ইচ্ছা তাদেরই বেশি জোরালো। এরকম কিছুই ঘটেনি এমন পরিবারও বা কটাই আছে। ঘনশ্যাম একটু দমে যায়। বোঝার ওপর শাকের আঁটি চাপায় গোকুল। বাড়াবাড়ি করলেন খানিক। বটে, সাধু হিদে নখাদের দিয়ে মেরে লাল করে দিতেন একদিন, চুকে যেত। বিচার সভা ডেকে বসলেন। 10 জনে যদি 10টা কথা কয়, যাবেন কোথা? দুর্গার কথা যদি তোলে কেউ। তুই চুপ থাক হারামজাদা, ঘনশ্যাম বলে ধমক দিয়ে, কিন্তু হাত তার উঠে গিয়ে ঘাঁটতে থাকে বুকের ঘন লোম। জ্বালাও করে মনটা রামপদ স্পর্ধায়। সে নাকি দাওয়ার চালা তুলেছে, বেড়া দিয়েছে, গুছিয়ে নিচ্ছে সংসার। বলে নাকি বেড়াচ্ছে গায়ে না টিকতে দিলে বউকে নিয়ে চলে যাবে অন্য কোথাও। আগের চেয়ে কত বেশি খাতির করছে ঘনশ্যামকে লোকে আজ। তুচ্ছ একটা রামপদর কাছে সে হার মানবে? মনটা জ্বালাও করে ঘনশ্যামের। পরদিন বসবে বিচার সভা। সদরে জরুরি কাজ সারতে বেরোবার সময় ঘনশ্যাম ঠিক করে যায় সকাল সকাল রওনা দিয়ে বিকাল বিকাল গাঁয়ে ফিরবে। গিরির কাছে আজ আর যাবে না। কাজ শেষ হয় বেলা 2টোর মধ্যেই, কিন্তু মনের মতো হয় না। যেমন সে ভেবেছিল সেরকম। মনটা তার আর একটু দমে যায়। স্বাদ হয় একটু বিলাতি খাবার, গিরির সাথে রাত কাটাবার। সময়ের হিসাবে আটক পায় না। সভা হবে অপরাহ্নে। সকালে রওনা দিলেও গাঁয়ে সে পৌঁছবে ঠিক সময়। গোকুলকে সবচেয়ে কম দামে বিলাতি বোতল কিনতে দিয়ে সে যায় গিরির ওখানে। খোলা দরজায় দাঁড়িয়ে ঘনশ্যামের চোখ উঠে যায় কপালে। হাত বুকে উঠে লোম খোঁজে জামা কাপড়ের নিচে। মাদুর পেতে ভদ্রঘরের 4টি মেয়ে গিরিকে ঘিরে বসেছে। দুজন তার চেনা। মুক্তাকে নিয়ে যারা রামপদর কাছে পৌঁছে দিয়েছিল। নিঃশব্দে সরে পড়বার চেষ্টা করবার সুযোগও মেলে না। এই শোনো শোনো বলে গিরি লাফিয়ে উঠে এসে চেপে ধরে গলাবন্ধ কোটের প্রান্ত। ভাগছ যে? দাঁড়াও, কথা আছে অনেক। ওনারা কারা? তা দিয়ে কাজ কি তোমার? গিরি ফুঁসে ওঠে। জামা সে ছাড়ে না ঘনশ্যামের। পিছন ছেড়ে সামনেটা ধরে রাখে। কটমটিয়ে তাকায় বিষণ্ণ ক্রুদ্ধ দৃষ্টিতে। ঢোক গিলে দাঁতে দাঁত ঘষে। মা নাকি ভালো আছে, বেশ আছে। মোর মা আছে? মাথা বিগড়েছে কার তবে? মোর? খেপেছে কে? মুই? তা খেপিছি, মাথা মোর ঘুরতে নেগেছে। ওরে নক্ষী ছাড়া ঠক মিথ্যুক। ও গিরিবালা, সুরমা ভিতর থেকে বলে মৃদু স্বরে। গাল বন্ধ করে নিজেকে গিরি সামলায়। গলা নামিয়ে বলে, মোর বাপকে টাকা দিয়ে বিভুঁয়ে মরতে পেঠিয়েছিল কে? ওনারা বলেছে বুঝি? নিচে বলেছে? গিরি ডুকরে কেঁদে ওঠে বাপের শোকে। ও বাবা, মন নেগে তুমি খুন হলে গো বাবা। এ নচ্ছার মেয়ার ধরে প্রাণ কেন আছে গো বাবা? ভেতর থেকে আবার সুরমা ডাকে, ও গিরিবালা, তোমার বাবা মরেছে কে বললে? খবর তো পাওয়া যায়নি কিছু। বেঁচেই হয়তো আছে, মরবে কেন? নিখোঁজ তো হয়েছে আজ 10 মাস। গিরি বলে নিজেকে সামলে গলা নামিয়ে। অন্য ঘরের মেয়েরা জানলা দরজায় উঁকি দেয়। কেউ কাজের ছুতোয় ঘর থেকে বেরিয়ে এদিক ওদিক চলাচল করে তাদের দিকে চেয়েছে। অঙ্গন ঝকঝকে পরিষ্কার। নালা ছিটাল থেকে উঠে আসছে অশ্লীল গন্ধ। এঁঠো বাসনগুলোর অখাদ্যের গন্ধটাও কেমন বদ। সুরমারা 4 জনে বেরিয়ে আসে। তাদের দিকে না তাকিয়ে সদর দরজার দিকে যেতে যেতে বলে যায়, সকালে আমরা আসবো গিরিবালা, তৈরি থেকো। সকালে আসবে কেন? মুখে গায়ে পৌঁছে দিতে মার কাছে। ঘরে এসো, বসবে। গিরি তাকে টেনেই নিয়ে যায় ঘরে। ঘনশ্যামের দিশেহারা অবস্থা।
শত উপায়, শত মতলবের এলোমেলো টুকরো পাক খেতে থাকে তার মাথার মধ্যে। কি করা যায়, কি করা যায় এই অন্ধ আতঙ্কের চাপে। মাদুরে বসে বিড়ি ধরিয়ে কেশে বলে, গায়ে গিয়ে কি করবি গিরি? আমি বরং টরং রাখো, তোমার মার চিকিৎসা করাবো, সব খরচা দেবে তুমি, যত টাকা নাগে, নয়তো কি কেলেঙ্কারি করি দেখো। ঘনশ্যামের পকেট হাতে সিগারেটের প্যাকেটটা বার করে গিরি ফস করে একটা সিগারেট ধরায়। ধপাস করে বসে পা ছড়িয়ে পিছনে একটা হাত রেখে পিছু হেলে। কয়েক মাসেই মুখের স্নিগ্ধ লাবণ্য উবে গেছে অনেকখানি। মাজা রঙের সে আভাও নেই তেমন, কিন্তু গরমশ্রী হয়েছে আরও অপরূপ, মারাত্মক। সাধে কি ওকে পাওয়ার জন্য অত করেছে ঘনশ্যাম? ছেড়ে দেবে দেবে করেও ছাড়তে পারছে না। কায়স্থের মেয়ে না হলে ওকে সে বিয়েই করে ফেলতো এখানে টেনে না এনে। ছেড়ে দেবে ভাবছিল কিছুদিন থেকে। যদি ছেড়ে দিত, আজ তাহলে এ হাঙ্গামায় তাকে পড়তে হতো না ভদ্র ঘরের এই ধিঙ্গি মাগিগুলোর কল্যাণে। এত পয়সা করেছ, বিড়ি টানে, গিরিবালা বলে মুখ বাঁকিয়ে। বলে সোজা হয়ে বসে, রামপদর পেছনে নাকি নেগেছ তুমি? এক ঘরে করবে? সাধু পুরুষ আমার। মোর ঘরে ফেরবার পথে কাঁটা দেবার মতলব না? ওর বউকে ঘরে ফিরতে না দিলে মোকে কে ঘরে ফিরতে দেবে শুনি? মোকে এক ঘরে করবে না সবাই? গোকুল মদের বোতল নিয়ে এলে গিরি এক দৃষ্টে বোতলটার দিকে তাকিয়ে থাকে। জিভ দিয়ে ঘন ঘন ঠোঁট ভেজায়। মুখের ভাব পলকে পলকে বদলে গিয়ে ঘনিয়ে আসে রুগ্নের যাতনা ভরা লুলুপতা, নিষিদ্ধ বস্তুর প্রতি বিকারগ্রস্তের তীব্র কাতরতা। বিলাতি? গোকুল সায় দেয়। গিরি যেন শিথিল হয়ে ঝিমিয়ে যায়। অতি কষ্টে বলে, যাক, এনেছো যখন খাও শেষ দিনটা, ভোর ভোর উঠে চলে যাবে কিন্তু। মদের গ্লাসে দু চার চুমুক দিয়ে একটু স্থির হয়ে ঘনশ্যাম ভাবে, না, কোনো উপায় নেই। ভয় দেখানো, জবরদস্তি, মিষ্টি কথা, লোভ দেখানো, বানানো কথায় ভোলানো কিছুই খাটবে না। সে গিরি আর নেই, সেই ভীরু লাজুক বোকা হাবা সরল গেঁয়ো মেয়ে। পেকে ছানু হয়ে গেছে। কিছু পেশাদ পেয়ে গোকুল বিদায় হয়। খুব ভোরে এসে সে ঘনশ্যামকে ডেকে তুলে নিয়ে যাবে। রাত বাড়লে গিরি জড়িয়ে জড়িয়ে বলে, কি করি বলো? কাল একবার যেতে হবেই। মার জন্য আঁকু পাকু করছে মনটা। তা ভেবো না তুমি, মার একটা ব্যবস্থা করে ফিরে আসবো কদিন পরে। মাঝে মাঝে গায়ে যেতে দিও মোকে, হ্যাঁ? ভেবো না, ফিরে আসবো। গেলাস থেকে উছলে পড়ে শাড়ি ভিজে যায় গিরির। খিলখিল করে হাসতে হাসতে রাগের চোটে গিরি গেলাসটা ছুঁড়ে দেয় ঘরের কোণে। বিচার সভায় লোক খুব বেশি হলো না। মানসুকি আর ঘেঁষাঘেঁষি 5-6টা গাঁ ধরলে। লোক কমেই গেছে দেশে। রোগে শয্যাশায়ী হয়ে আছে বহু লোক। অনেকে আসতে পারেনি, আসবে ঠিক করেও, কাঁপতে কাঁপতে জ্বরে পড়ায়। অনেকে ইচ্ছা করে আসেনি। সমাবেশটাও কেমন ঝিম ধরা, নিরুত্তেজ, প্রাণহীন। ক্ষীণ শীর্ণ অবসন্ন সব দেহগুলি, চোখে উদ্দেশ্যহীন ফাঁকা চাউনি। সভার বাকগুঞ্জন স্তিমিত। কথা কইতে ভালো লাগার দিন যেন নেই। বছর 2-2.5 আগে ঘনশ্যামেরই সদর দাওয়া আর সামনের ফাঁকা জমিতে শেষ সামাজিক বিচার সভা বসেছিল এই চাষাভুষো শ্রেণী পদ্মলোচনের বোনের ব্যাপার নিয়ে। কি চাঞ্চল্য আর উত্তেজনা ছিল সে জমায়েতে। মানুষের কলরবে গম গম করছিল। কি ঔৎসুক্য ফুটেছিল সকলের মুখে এক বিবাহিতা নারীর কলঙ্কের আলোচনা আরম্ভ হওয়ার প্রতীক্ষায়। তার তুলনায় এ যেন সরকারি জমায়েত ডাকা হয়েছে বর্তমান অবস্থায় গ্রামবাসীদের কি করা উচিত বুঝিয়ে দিতে। দাওয়ায় বসেছে মাথারা, মাঝবয়সী আর বুড়ো মানুষ। ঘনশ্যাম বসেছে মাঝখানে, একেবারে চুপ হয়ে, অত্যন্ত চিন্তিতভাবে। তার ভাব দেখে মাথাদের অস্বস্তি জেগেছে, উপস্থিত মানুষগুলির ভাব দেখেও। দাওয়ার এক প্রান্তে মোড়ায় বসেছে শঙ্কর। সে এসেছে অযাচিতভাবে।
কেউ কেউ অনুমান করেছে তার উপস্থিতির কারণ, অনেকেই বুঝে উঠতে পারেনি। অঙ্গনের দক্ষিণ কোণের জন সাতেকের সঙ্গে ঘেঁষাঘেঁষি করে বসেছে রামপদ। এদের আগে থেকে তার ভাব ছিল, বিশেষ করে করালি ও বুনোর সঙ্গে। মেয়েদের মধ্যে বসেছে মুক্তা গিরির গায়ে লেগে। সে অবশ্য গিরিকে খুঁজে তার গা ঘেঁষে বসেনি, গিরি তাকে ডেকে বসিয়েছে। পুরুষের অনুপাতে মেয়েদের সংখ্যা বড় কম হয়নি সভায়। ঘনশ্যামের দৃষ্টি বারবার গিরির ওপর গিয়ে পড়ে, সঙ্গে সঙ্গে সে চোখ সরিয়ে নেয়। বিচারের কাজে গোল বাঁধে গোড়া থেকেই। পূর্ব পরামর্শ মতো বুড়ো টেকো নন্দী গৌরচন্দ্রিকা শুরু করলে জমায়েতের মাঝখান থেকে রুক্ষ চুলে, খোঁচা খোঁচা গোঁফদাড়িতে আর একটা হাতা ছেঁড়া ময়লা খাকি শার্ট গায়ে পাগলাটে চেহারার বনমালী চেঁচিয়ে বলে, কিসের বিচার? কার বিচার? রামপদর বউ কোনো দোষ করেনি। সবাই জানে বনমালীর বউকে সদরের দত্তবাবু ভুলিয়ে ভালিয়ে ঘর ছাড়িয়ে চালান দিয়েছে ব্যবসার জন্যে। প্রথমে সদরে রেখেছিল বউটাকে। বনমালী হন্যে হয়ে খুঁজে খুঁজে তাকে যখন আবিষ্কার করে ফেলেছিল, তখন আবার তাড়াতাড়ি কোথায় চালান করে দিয়েছে। অনেক চেষ্টা করেও বনমালী আর হদিশ পায়নি। এখনো সে মাঝে মাঝে সদরে গিয়ে সন্ধান করে। টেকনন্দী বলে, আহা, দোষ করেছে কি করেনি তাই তোমরা বিচার করব। বনমালী রুখে বলে, বটে, কোনো দোষ করেনি, তবু বিচার হবে দোষ করেছে কি করেনি? এ তো খুব ঠিক কথা নয়। গাঁয়ের কোনো ছেলে মেয়ে গাঁ ছেড়ে কদিন বাইরে গেলে যদি তার বিচার লাগে তবে তো বিপদ। করালি বসে থেকেই গলা চড়িয়ে বলে, ঠিক কথা, গাঁয়ে খেতে পায়নি, স্বামী কাছে নেই, তাই সদরে খেটে খেতে গেছে, ওর দোষটা কিসের? কে একজন মাথাটা নামিয়ে আড়াল করে বলে, সে বেলা তো কেউ আসেনি দুটি খেতে পড়তে দিতে। কানাই বিদেশে 3 ছেলে আর 2 মেয়ে হারিয়ে শুধু নিজের বউ আর বড় ছেলের বউকে নিয়ে গাঁয়ে ফিরেছে। সে বলে, তাদের 3 জনের কই মাছের প্রাণ, সহজে যাবার নয়, যায়ও নি তাই। তাকে উঠে দাঁড়াতে দেখা যায়, সে থরথর করে কাঁপছে, মুখে এক অদ্ভুত উদ্ভ্রান্ত উন্মাদনার ভাব। কথা তার এলোমেলো হয়ে যায়। হ্যাঁ, প্রাণে বেঁচে ফিরেছে মেয়েটা। ভগবান ছিল না তো কি? ভগবান বাঁচত কি? মেয়েটা ফিরেছে তো মরে এসে, তা ভগবান আছেন। কেউ হাসে না। সবাই ভগবান এসে পড়ায় শঙ্করের মতো অযাচিত আবির্ভাবের কৌতূহলমূলক একটা অনুভূতি জাগে অনেকের মনে। জমায়েত স্তব্ধ হয়ে থাকে খানিকক্ষণ। শুধু মেয়েদের মধ্যে গুজগাজ ফিসফাস চলতে থাকে অবিরাম। মুক্তার মতো মেয়েরা আবার গাঁয়ে ফিরুক এটা যারা ঠিক পছন্দ করে না, তারাও চুপ করে থাকে। শেষের দাওয়া থেকে ভুবন বলতে যায়, কথা হলো কি, ও যদি সদরে খেটে খেতে যেত, খেটেই খেত। গিরি তড়াক করে ঘাড় উঁচু করে গলা চিড়ে ফেলে, খেটে খাইনি তো কি, মোরা একসাথে খেটে খেয়েছি। এ পাড়ায় 2 বাড়ি ঝিগিরি করেছি, এক দোকানে মুড়ি ভেজেছি। কোন মুখ পোড়া বলে খেটে খাইনি মোরা? শুনি তো একবার। প্রায় সকলেই জানে এ কথা সত্য নয় গিরির। কয়েকজন সচক্ষে মুক্তাকে দেখেছে সদরে, কিন্তু কেউ কথা বলে না। কিছুকাল আগে গায়ে লজ্জাবতী লতার মতো কাঁচা মেয়ে গিরির পরিবর্তনটা সকলকে আশ্চর্য করে দেয়। খুব বেশি নয়, যে দিনকাল পড়েছে। দাওয়ার নাচরবান্দা মাথা টেকনন্দি শুধু বলে, কিন্তু বহু লোকে যে চোখে দেখেছে, ফণি বলেছে সে নিজের চোখে। মাঝবয়সী বেটে ফণি চট করে দাঁড়িয়ে প্রতিবাদ জানায়, না না, আমি তা বলিনি, আমি কেন ও কথা বলতে যাব। এতক্ষণে ঘনশ্যাম মুখ খোলে। জমায়েতে টু শব্দ নেই কারো মুখে, মেয়েদের ফিসফিসানি ছাড়া। তবু নেতাদের সভার কলরব থামাবার ভঙ্গিতে 2 হাত খানিকক্ষণ তুলে রেখে সে বলে, যাক যাক ভাই সব, আজকালকার দিনে অত সব ধরলে মোদের চলে না। আমি বলি কি, কথাটা যখন উঠেছে, রামপদর স্ত্রী নামমাত্র একটা প্রাচ্চিত্তির করুক, চাপা পড়ে যাক ব্যাপারটা। বনমালী ফুঁসে ওঠে, কিসের প্রাচ্চিত্তির? দোষ করেনি তো প্রাচ্চিত্তির কিসের? গিরি গলা চেড়ে, মুখেও প্রাচ্চিত্তির করতে হবে নাকি তবে? তারপর বিশৃঙ্খলার মধ্যে জমায়েত শেষ হয়।
বনমালীর বউ চোখ ভরা জল নিয়ে মুক্তার ঝাপসা মুখখানি দেখে তার চিবুক ধরে চুমো খেতে গিয়ে গালটা টিপে দেয়। কয়েকটি স্ত্রীলোক মুখ বাঁকিয়ে আর চোখে মুক্তার দিকে চাইতে চাইতে চলে যায়। শঙ্কর নিঃশব্দে মোড়া থেকে উঠে যেমন অযাচিতভাবে এসেছিল তেমনি অযাচিতভাবে বিদায় না নিয়ে বনমালীর সঙ্গ ধরে। বলে, যদি আমি খুঁজে পেতে এনে দিই ফিরিয়ে নেবে ভাই? বনমালী আশ্চর্য হয়ে যায়। ফিরে নেবে না তো খুঁজে মরছি কেন? একটা কথা বলতে গিয়ে শঙ্কর থেমে যায়। ফিরিয়ে আনার মতো অবস্থা যে সকলের থাকে না। মন এমন বিগড়ে যায় যে ঘর সংসার আর যোগ্য থাকে না তার, সেও যোগ্য থাকে না ঘর সংসারে। কিন্তু কি হবে ও কথা বলে বনমালীকে? মহামারীতে লক্ষ লক্ষ দৈহিক মৃত্যু ঘটানোর মতো লোকে যদি তার বউয়ের নৈতিক মৃত্যু ঘটিয়েই থাকে, ওকে সে সম্ভাবনার কথা জানিয়ে লাভ নেই। বউ হিসাবে ওর বউয়ের মরণ হয়েছে, মনের এমন রোগ হয়েছে যা চিকিৎসার বাইরে, অথবা চিকিৎসা করে সুস্থ করে তাকে ফিরিয়ে আনা সম্ভব মানুষের জগতে, সেটা আগে জানা দরকার। চেষ্টা করে দেখি কি হয় বলে সহানুভূতির আবেগে বনমালীর হাতটা শঙ্কর চেপে ধরে হাতের মধ্যে, কলেজের বন্ধুর হাত যেমনভাবে চেপে ধরত। সিকিখানা চাঁদের আলো ছাড়া মানসুকিয়া অন্ধকার সন্ধ্যা থেকে। বেলতলার ভূতের ভয় বছরখানেক বছর দুই আগেও খুব প্রবল ছিল। আজকাল বেলতলার ভূতের ভয়ের প্রসঙ্গই যেন লোপ পেতে বসেছে মানসুকিয়ায়। এই বেলতলায় দাঁড়িয়ে গিরি বলে ঘনশ্যামকে, তুমি যদি না বলতে ব্যাপারটা চাপা দিতে। ঘনশ্যাম বলে, চোখ কান নেই? দেখনি আমি কি বলি না বলি তাতে কি আসত যেত? আমি নিজের অবস্থাটা সামলে নিলাম লোকের মন বুঝে। গিরির বাড়ি বেলতলার কাছেই। বেলতলায় সে ভয় পায়নি। বাড়ি যেতে পথের পাশে নালার ওপর তালের পুলটার মাথায় একটা মানুষকে সে বসে থাকতে দেখে তার বুক কেঁপে যায়। কে গা? আমি গা গিরি, আমি। তা এত রাতে এখানে বসে আছো? এই দেখছিলাম, গায়ে তো এলো, গায়ে গিরির মন টিকবে না টিকবে না। কি দেখলে? টিকবে না গিরি, গায়ে মন তো টিকবে না। মোর সাথে যদি তোর বিয়েটা হয়ে যেত, মুক্তার মতো একটা ছেলে পিলে যদি তোর হতো, ক বছর ঘর সংসার যদি করতিস, তবে হয়তো। না গিরি, গায়ে মন তো টিকবে না। কখন সে উঠে দাঁড়িয়েছে কথা বলতে বলতে, কখন সে তালের পুল ডিঙিয়ে অদৃশ্য হয়ে গেছে কথা শেষ না করে। আর গিরির দুটো ভারী কথা না শুনেই ভালো মতো টের পায় না গিরি। মুখ বাঁকিয়ে সিকি চাঁদের আলোর আবছাতে অজানাকে সে অবজ্ঞা জানায়। পরক্ষণে মনে হয় বুকের কাছে কিসের যেন টান পড়ে টনটন করে উঠছে বুকের শিরাটিরা কিছু। তাই ব্যথায় গিরি আর একবার মুখ বাঁকায়। গিরির মা শুয়েছিল কাঁথা মুড়ি দিয়ে। গিরি ডাকে, মা, ও মা। গিরির মা ধর্মড়িয়ে উঠে বসে। গিরির মুখের দিকে চেয়ে বিরক্তির সুরে বলে, কে গো বাচ্চা তুমি? হঠাৎ ডেকে চমকে দিলে। এ গল্প এখানেই শেষ। গল্প পাঠ ভালো লাগলে কমেন্টস করে জানাবেন। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে অনুরোধ জানাই, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আর একটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।